Welcome. Welcome to BSR History Academy. Let's make history together. আমি সৌগত তোমাদের সাথে আজকে একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আগের ক্লাসগুলোয় তোমাদের রেসপন্স থেকে সত্যিই আমার খুব ভালো লেগেছে এবং সেই জন্য তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে আমি বদ্ধপরিকর। আশা করি তখন তোমরা সকলে সুস্থ আছো। এবার আজকে আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাব, অর্থাৎ আমাদের যে পরপর টপিক ওয়াইজ যে আলোচনা, যেগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে, WBCS, WBP, KP, UPSC, WBCS, CSC, PSC, ক্লার্কশিপস, তো এই সমস্ত পরীক্ষার জন্য সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই আমি টপিক ওয়াইজ তোমাদের একটার পর একটা আলোচনা করে যাব, ঠিক আছে? তো আজকে আমরা যে জায়গাটাকে আলোচনা করব সেটা হচ্ছে ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ। এই যে ষোড়শ মহাজন পদ কথাটা আমরা আসছে, এর আগে আমাদের একটু আলোচনা করে নেওয়া দরকার। আমরা আমাদের আগের ক্লাসে হরপ্পা সভ্যতা এবং তারপর আমরা আর্য সভ্যতা, বৈদিক আর্য সভ্যতা সম্পর্কে পড়েছি। আমরা দেখেছি যে পরবর্তী বৈদিক যুগে কৃষি প্রধান জীবিকা হিসেবে গড়ে উঠছে এবং কৃষির যে উদ্বৃত্ত, সেই উদ্বৃত্তকে কেন্দ্র করে শহর গড়ে উঠছে। এখন বিষয়টিকে একটু জেনে নেওয়া যাক। দেখো, শহরকে সবসময় গ্রামের উপর নির্ভর করতে হয়, কারণ শহরে তো ফসল উৎপাদন হয় না। এমন তো নয় যে আমি কলকাতাতে গেলাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ধান লাগালাম, সেটা তো সম্ভব না। তাহলে কি হয়, খাবারের জন্য বা ফসলের জন্য তাদেরকে নির্ভর করতে হয় গ্রামের উপর, এবং গ্রামের যে কৃষির উদ্বৃত্ত তাকে কেন্দ্র করে কিন্তু আমাদের শহরগুলো গড়ে ওঠে। ঠিক সেইভাবে বৈদিক সভ্যতাতে যখন মানুষ কৃষিকাজে প্রচুর পরিমাণে তাদের শ্রম নিয়োগ করলো, তারপর থেকে তাদের কৃষির উদ্বৃত্ত হলো। ধরো একটা বাড়িতে একজন কৃষক, সে ফসল উৎপাদন করছে, ধরো 30 কুইন্টাল ধান উৎপাদন করছে, তার খাবার দাবার, পরের বছরে বীজ সংরক্ষণ সবকিছু নিয়ে 15 কুইন্টাল লাগছে। তাহলে বাকি সে ধানটা কি করবে? সে মজুত করে রাখবে? মজুত করে রাখবে না। তাহলে সেই ধানটা সে কোথায় পাঠাবে? বাজারে পাঠাবে, কারণ সব জায়গায় তো সমানভাবে ফসল বা ধান উৎপাদন হয় না, তাই সে সেটা বাজারে পাঠাবে। ঠিক এইভাবে কৃষি অর্থনীতিকে কেন্দ্র করে বাজার গড়ে ওঠে। তোমাদের আশেপাশে দেখবে দেখবে একটা কোনো বড় হাইওয়ে গেছে, তার পাশে একটা কোনো মোড় বা একটা গ্রামের মুখ, সেখানে দেখবে প্রথমে একটা দোকান গড়ে ওঠে। সেখানে একটা চা, এইসব একটা দোকান গড়ে ওঠে। তারপরে দেখবে একটা সেলুন গড়ে ওঠে। তারপরে দেখবে একটা লটারির দোকান গড়ে উঠছে। তারপরে দেখবে একটা ছোট্ট, মানে এই ধরো লেজ, কুরকুরে, এই সমস্ত জিনিসের একটা দোকান গড়ে উঠছে। এভাবে তো গড়ে উঠতে থাকে এবং আস্তে আস্তে দেখবে একটা মার্কেটে পরিণত হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই প্রসেসগুলো কি? এই প্রসেসগুলো খুব ধীর গতিতে হয়। ঠিক ষোড়শ মহাজন পদের উত্থান, যেটা আমরা আগেই বলেছিলাম যে ভারতের যে প্রথম নগরায়ণ সেটা হয়েছিল হরপ্পাতে, এবং দ্বিতীয় নগরায়ণ সেটা হয়েছিল ষোড়শ মহাজন পদের সময়। মূলত 6th সেঞ্চুরি BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ষোড়শ মহাজন পদ গড়ে উঠছে। তাহলে এই বিষয়টা সম্পর্কে আমাদের একটা আইডিয়া নিয়ে নেওয়া দরকার। এই জনপদ শব্দের অর্থ কি? জনপদ শব্দের অর্থ জন যুক্ত পদ, পদ মানে হচ্ছে পা, অর্থাৎ জনগণের পা যেখানে পড়ছে সেটাই হচ্ছে জনপদ। তাহলে মহাজনপদ কি? অর্থাৎ যেখানে বহু মানুষ একসঙ্গে বসবাস করে সেটাই মহাজনপদ নামে পরিচিত। এবং ষোড়শ মানে বুঝতে পারছো 16, তাহলে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল। তাহলে বেসিক কিছু ক্রাইটেরিয়া ছিল, সেগুলো আমরা আলোচনা করব, এবং এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো আমরা আলোচনা করে নেব, যেগুলো পরীক্ষা পারপাসে এবং বিষয়টাকে বুঝতে আমাদের সাহায্য করবে। কারণ এরপরে যতগুলো আমরা রাজবংশ আরম্ভ করব বা পরপর যে বংশগুলো আমরা আলোচনা করব, সেখানে কিন্তু পরপর এই যে ষোড়শ মহাজন পদ, এদের নাম কিন্তু আমরা বারবার করে পাবো। এবং এটা নয়, শুধু এখানে না, রামায়ণ, মহাভারত, এখানে আমরা ষোড়শ মহাজন পদের কিন্তু নাম পাই বিভিন্ন ক্ষেত্রে। তাহলে 16টা মহাজনপদ গড়ে উঠছে। সময়কাল কখন? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, এই সময় গড়ে উঠছে। তাহলে 16টা মহাজনপদ, এদের বেসিক বৈশিষ্ট্য কি? এদের বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কোনো না কোনো একটা নদীর তীরে গড়ে উঠেছে, অর্থাৎ নদী কেন্দ্রিক কৃষি অর্থনীতিকে ভিত্তি করেই কিন্তু এগুলো গড়ে উঠেছে, এবং কালক্রমে এগুলো সাম্রাজ্যে পরিণত হচ্ছে, ছোট ছোট রাজ্য থেকে সাম্রাজ্যে পরিণত হচ্ছে। তাহলে 16টা মহাজনপদ যেগুলো, তার মধ্যে নাম যদি বলা হয়, নামগুলো যদি আমরা বলি, কাশী, কৌশল, কুরু, কম্বোজ, অবন্তী, অশ্মক, অঙ্গ, মৎস্য, মগধ, মল্ল, বৃজি, বৎস, সুরসেন, চেদি, পাঞ্চাল এবং গান্ধার। প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো ঝড়ের মতো মুখস্থ বললেন, কিন্তু না স্যার, ঝড়ের মতো মুখস্থ বলার কোনো ব্যাপারই নেই, এটা তোমরাও মনে রাখতে পারবে। আমার চ্যানেলে যে দেখবে একটা শর্টস বানানো আছে, সেখানে দেখবে কিভাবে শর্ট ফর্মে ষোড়শ মহাজন পদের নামগুলো মনে রাখতে হয়, সেটা কিন্তু আমি ওখানে আলোচনা করেছি। তাহলে 16টা যে মহাজন পদ ছিল এখানে, এদের বেসিক বৈশিষ্ট্য, এগুলো রাজতান্ত্রিক ছিল, ঠিক আছে,
এবং এদের যদি আমরা অবস্থান দেখি যেগুলো কোন জায়গার মধ্যে ছিল, তাহলে দেখা যাবে বিহার থেকে শুরু করে গান্ধার অর্থাৎ আফগানিস্তান অঞ্চল, মূলত উত্তর ভারতকে কেন্দ্র করেই কিন্তু এই রাজ্যগুলো বা মহাজনপদগুলো গড়ে উঠেছিল। দক্ষিণ ভারতের একমাত্র ছিল অসমক। এই যে অসমক, এটি ছিল একমাত্র দক্ষিণ ভারতের। বাদবাকি সবগুলোই ছিল কিন্তু উত্তর ভারতে। এবং ব্রিজি ও মল্ল এই দুটো মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক, অর্থাৎ এখানে প্রজারা একজনকে নির্বাচিত করতেন, তিনি শাসন কার্য পরিচালনা করতেন। বাকি যতগুলো ছিল সবই ছিল রাজতান্ত্রিক। তাহলে এগুলো হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। এবং এই ক্রাইটেরিয়ার সাথে সাথে আরো একটা জিনিস আলোচনা করা যায়, এরা পরস্পরের সঙ্গে সবসময় কিন্তু ঝগড়া বা একটা সংঘর্ষে লিপ্ত থাকতো। কারণ কি, সবাই তার সাম্রাজ্যটাকে বড় করতে চাইতো, এটা ছিল তার উদ্দেশ্য। তাহলে এই 16টা মহাজনপদের মধ্যে শক্তিশালী হিসেবে গড়ে উঠছে অনেকগুলোই মহাজনপদ। তার মধ্যে আমরা পাচ্ছি কাকে কাকে? সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কোশল, মগধ, অঙ্গ, এইগুলো। এবার এইগুলোর মধ্যে সব থেকে প্রভাবশালী হয়ে উঠেছিল মগধ। এবং ভারতের ইতিহাস, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের যে ইতিহাস বা তারপরের যে ইতিহাস, সবটা কিন্তু হচ্ছে এই মগধকে কেন্দ্র করে। তাহলে মগধ, এতগুলো মহাজনপদের মধ্যে মগধ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয়। তাহলে আমরা এখানে আলোচনা করব কি, মগধের উত্থান। প্রথম কথা হচ্ছে কি, এর প্রাকৃতিক অবস্থান। মগধের অবস্থান যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমাদের বিহারের যে পাড্রা অঞ্চল, এই অঞ্চলে মগধের অবস্থান। এবং এই অঞ্চলে দেখলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন নদী, গঙ্গা, সোন, চম্পা নদী দ্বারা ঘেরা আছে। এছাড়াও কি আছে, রাজমহল পাহাড় এবং গভীর অরণ্য আছে। এই যে গভীর অরণ্য, এই অরণ্যকে অতিক্রম করে এখানে অ্যাটাক করা কিন্তু খুব একটা সহজসাধ্য ছিল না। কারণ এখনকার মতো কি রাফেল বিমান ছিল না, বা ব্রহ্মসের মতো মিসাইলও ছিল না। অর্থাৎ যুদ্ধটা কি হতো, স্থলপথে যুদ্ধ হতো। এবং এই নদীর মাঝামাঝি জায়গায় অবস্থিত হওয়ার ফল কি হলো, এর মাঝামাঝি হওয়ার অবস্থান কি হচ্ছে সেখানে এটা হচ্ছে যে নদীর যে সমস্ত, ধরো নদীকে অতিক্রম করে তো শত্রুকে আসতে হবে, এবং এত ফাস্ট জলযান কিছু ছিল না, তাহলে সেটা কি ধীর গতিতে আসতো। ততক্ষণ কি এখানকার লোকেরা নিজেদের সুরক্ষার ব্যবস্থা কিন্তু তারা করে নিতে পারতো। তাহলে প্রকৃতি এদিকে একটা ভীষণভাবে সুরক্ষা দান করেছিল। নেক্সট যদি বলা হয়, সেটা হচ্ছে কৃষি। এই যে মগধ, এই যে মহাজনপদরা, এখানে কৃষি খুব উন্নত ছিল। কারণ কি, গঙ্গা, চম্পা এবং সোন, এই 3টে নদী এবং এর পলিগঠিত ভূমি। আমরা জানি কি, পলিমাটি খুব উর্বর হয়, এবং এই উর্বরতার জন্য কৃষি উৎপাদন বেশি হয়। তাই এখানে কৃষির উৎপাদন কিন্তু প্রচুর পরিমাণে হতো, এবং জলের অভাব ছিল না, কারণ নদীগুলো ছিল। তাহলে নদীর জল, জলজ সম্পদ, নদীর জলকে তারা ব্যবহার করছে, এবং এই যে পলিগঠিত অঞ্চল, তাতে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন তারা করতে পারছে। নেক্সট যদি বলা হয়, সেটা হচ্ছে যোগাযোগ। দেখো, যোগাযোগ ব্যবস্থা কি, স্থলপথ তো অবশ্যই ছিল, তার সাথে সাথে এই 3টে নদী, যে নদীপথে যোগাযোগটা, সেটা কিন্তু এদিকে একটা বিশাল সুরক্ষা দান করেছিল, এবং একটা অগ্রগতির পরিচয় হিসেবে মগধকে তুলে ধরেছিল। চার যদি বলে কি, আকরিক লোহা। এই যে আকরিক লোহা, এই অঞ্চলটাকে যদি আমরা হিসাব করে দেখি, এটা কোন অঞ্চলে অবস্থিত, এটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মধ্যে অন্তর্গত। এবং আমরা কি জানি যে ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। তাহলে এখানে প্রচুর পরিমাণে আকরিক লোহার উৎপাদন হচ্ছে। এই আকরিক লোহা দিয়ে তারা নিজেদের যেমন অস্ত্র বানাচ্ছে, তেমন অস্ত্র উৎপাদন করে তারা বাইরে পাঠাচ্ছে। আজকে ইউরোপের দেশগুলো কেন এত উন্নত, এর কারণ হচ্ছে কি, এরা অস্ত্র ব্যবসা করে। আমেরিকা হচ্ছে কি অস্ত্র ব্যবসায়ী, এদের কৃষি উৎপাদন থেকে অস্ত্র ব্যবসাতে বেশি প্রফিট হয়। এরা অস্ত্র উৎপাদন করে বিশ্বের বিভিন্ন দেশকে দেয়, এবং তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখে। ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে যখন আমরা কথা বলবো, এগুলো আলোচনা করবো, অবশ্যই আমরা আলোচনা করবো। এবং তোমাদের যদি ইন্টারন্যাশনাল রিলেশন ভালো লাগে, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ক্লাস আসবো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আকরিক লোহা, এটাও একটা গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, দেখো, কৃষি অর্থনীতি মানে কি, প্রচুর আছে টাকা, তাহলে মূলধনের অভাব নেই। নেক্সট হচ্ছে কি, যোগ্য নেতৃত্ব। একটা ভালো টিম তোমাকে সবাইকে দেওয়া হলো, ভালো টিম দেওয়া হলো, একজন যোগ্য নেতা যদি না হয়, তাহলে সেই টিমটা কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না। তাহলে একজন নেতার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে সে টিমটাকে কিভাবে পরিচালনা করবে।
এগুলো অনেক কিছু নির্ভর করে। তাই একজন যোগ্য নেতার দরকার ছিল। সৌভাগ্যবশত মগধের সিংহাসনে যে সমস্ত রাজবংশগুলো বসেছিল তারা কিন্তু ভালো ভালো রাজা উপহার দিয়েছে মগধকে। এখানে যে সমস্ত রাজবংশের কথা আমরা পাই তার মধ্যে আমরা পরপর যদি রাজবংশগুলো বলি তাহলে হচ্ছে হর্যঙ্ক বা হর্ষঙ্ক, আচ্ছা, শিশুনাগ, হর্যঙ্ক, শিশুনাগ, তারপর নন্দ, তারপরে আমাদের বিখ্যাত মৌর্য রাজবংশ, তারপর শুঙ্গ এবং পরে হচ্ছে কাণ্য। এই রাজবংশগুলো এবং এই রাজবংশের বিখ্যাত যে সমস্ত রাজারা ছিলেন তাদের যোগ্য নেতৃত্ব মগধকে শীর্ষে নিয়ে গিয়েছিল। এবং একটা সময় পরে দেখা যাচ্ছে যে কি যে 16টা মহাজনপদ সব থেকে শক্তিশালী হয়ে উঠছে কিন্তু মগধ, এবং সমস্ত উত্তর ভারত জুড়ে সে তার প্রভাব বিস্তার করছে। এবং এরপর থেকে আমাদের যে ইতিহাসটা আছে সেটা হচ্ছে পুরোপুরি মগধকে কেন্দ্র করে এবং মগধের সাম্রাজ্য বিস্তার, মগধের রাজবংশগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আমার চ্যানেলটার সাথে থেকো অবশ্যই। বিএসআর হিস্ট্রি একাডেমি তোমরা যেমনভাবে ভালোবাসা দিচ্ছ সেরকম ভালোবাসা দিতে থাকো। পারলে প্লিজ একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে রেখো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমার ক্লাসগুলো তোমাদের কাছে আসে। এছাড়াও একটা বুক রিভিউ আমি দিয়েছি, খুব তাড়াতাড়ি একটা বুক রিভিউ আনবো এবং বেশ কিছু নতুন পত্রিকা তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো, যেগুলো তোমাদের প্রিপারেশনের জন্য সাহায্য করবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।